ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি উইথ ডিসিপি লাইফ সায়েন্স ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা পড়ব পরিবেশ এবং মানব জনসমষ্টি সম্পর্কে। পরিবেশ এবং মানব জনসমষ্টি, এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান পপুলেশন। পপুলেশন শব্দটি এসছে ল্যাটিন শব্দ পপুলাস থেকে। অবজেক্টিভের জন্য ইম্পর্ট্যান্ট এমসিকিউ। পপুলেশন শব্দটি কোত্থেকে এসে এবং ল্যাটিন শব্দ পপুলাস থেকে এসে। বর্তমানে ক্রমবর্ধমান জনসংখ্যা পরিবেশের একটি বড় সমস্যা। তারপরে দেখে নিই জনসমষ্টির ডেফিনিশন কি। জনসমষ্টি কাকে বলে? একটি নির্দিষ্ট সময়ে কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী কোনো প্রজাতির মোট জীব সংখ্যাকে বলে জনসমষ্টি বা পপুলেশন। জনসমষ্টি বৃদ্ধির কারণ। নাম্বার 1 ইম্পর্ট্যান্ট, এবার পরীক্ষাতে আসার মতো। খরা, বন্যা, দুর্ভিক্ষ, মহামারী প্রভৃতি নিয়ন্ত্রণের মাধ্যমে মানুষের মৃত্যু অনেক কমে যাওয়ায় জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। নাম্বার 2 প্রযুক্তিবিদ্যার উন্নতি, অ্যান্টিবায়োটিক আবিষ্কার। প্রথম অ্যান্টিবায়োটিক ছিল কি পেনিসিলিন, তারপরে আরও এখন থার্ড জেনারেশন অ্যান্টিবায়োটিক চলছে, জীবনদায়ী একটা ওষুধ। উন্নত বীজ, সার, কীটনাশক, শস্য সংরক্ষণ, চিকিৎসার সুযোগ, উন্নত স্বাস্থ্যবিধান প্রভৃতির কারণে মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে। এর ফলে জনসংখ্যা দিন দিন বাড়ছে। নাম্বার 3 কম বয়সে বিবাহের ফলে একাধিক সন্তানের সৃষ্টি, টিকাকরণ ও শিশু মৃত্যুর হার কমায় জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে। একটা জিনিস মনে রাখবে, এখানে মানব জনসংখ্যা সম্পর্কিত চর্চা বা অধ্যয়নকে বলা হয় ডেমোগ্রাফি। ডেমোগ্রাফি কি অবজেক্টিভের জন্য আসতে পারে। কাকে বলে? মানব জনসংখ্যা সম্পর্কিত চর্চা এবং অধ্যয়নকে বলা হয় ডেমোগ্রাফি। এবার আমরা ক্রমবর্ধমান জনসংখ্যার যে সমস্যা, এই সমস্যাগুলো কি পরপর পয়েন্ট ধরে ধরে আলোচনা করছি। পয়েন্টগুলো তোমরা যখন আসবে, এটা 3 মার্কস অথবা 5 মার্কসের প্রশ্ন হয়। ক্রমবর্ধমান জনসংখ্যার সমস্যাগুলো কী কী, অনেক সময় ঘুরিয়ে থেকে প্রশ্ন আসে। সেক্ষেত্রে 3 মার্কস থাকলে অবশ্যই কম করে 3টা পয়েন্ট লিখতে হবে, টু দ্য পয়েন্ট উত্তর করতে হবে। 5 মার্কস থাকলে পরে 5টি পয়েন্টের মধ্যে উত্তর করতে হবে। আমি এখানে মোটামুটি 8টি পয়েন্ট আলোচনা করেছি এবং এখানে শুধু পয়েন্টগুলো লেখা আছে, কিন্তু তার ডেসক্রিপশনগুলো একটু লিখতে হবে বড় প্রশ্নের ক্ষেত্রে। তাহলে ক্রমবর্ধমান জনসংখ্যার সমস্যা, প্রবলেম অফ এভার ইনক্রিজিং পপুলেশন। প্রথম সমস্যাটা কি? প্রাকৃতিক সম্পদের অতিব্যবহার এবং হ্রাস। আমরা জানি প্রকৃতিতে সম্পদের ভাণ্ডার সীমিত। কিছু কিছু সম্পদ নবীকরণযোগ্য, আবার কিছু কিছু অনবীকরণযোগ্য সম্পদ, যেমন জীবাশ্ম জ্বালানি, ধাতু প্রভৃতি। বিপুল জনসংখ্যার বৃদ্ধি, ভোগ্যপণ্যের উৎপাদন, সম্পদের যথেচ্ছ অবৈজ্ঞানিক ব্যবহার প্রকৃতির এই সম্পদকে কিন্তু নিঃশেষিত করে চলছে। এভাবে চলতে থাকলে আগামী কিছু বছরের মধ্যেই কয়লা, খনিজ তেলের ভাণ্ডার একদম শেষ হয়ে যাবে। আর এই সময় যদি আমরা অচিরাচরিত শক্তির ব্যবস্থা করতে না পারি, তাহলে কিন্তু আমাদের সভ্যতা সংকটের সম্মুখীন হবে, আমাদের সভ্যতা স্তব্ধ হয়ে পড়বে। ঠিক আছে? তাহলে অবশ্যই আমাদের বিজ্ঞানসম্মত উপায়ে প্রাকৃতিক সম্পদের ব্যবহার করা উচিত। অপচয় করা বন্ধ করতে হবে। নাম্বার 2 অরণ্য ধ্বংস এবং বাস্তুতন্ত্রের ক্ষয়। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে চাপ চলে এসছে কোথায়? অরণ্যের উপর। কারণ বসতি স্থাপন করতে হবে, নতুন কলকারখানা স্থাপন করতে হবে, রাস্তাঘাট নির্মাণ করতে হবে, তার জন্য বনভূমিকে নির্বিকারে ধ্বংস করা হচ্ছে। তোমাদের একটা ইনফরমেশন দিলে অবাক হবে যে আমাদের যে বর্ষা অরণ্য, রেন ফরেস্ট, প্রতি সেকেন্ডে প্রায় 1.5 একর, 1 একর মানে 3 বিঘা, 1.5 একর, 4.5 বিঘা প্রতি সেকেন্ডে, যে 1 সেকেন্ডে 4.5 বিঘা করে রেন ফরেস্ট কাটা পড়ছে।
আর এই রেন ফরেস্টেই কিন্তু শিম্পাঞ্জি, ওরাংওটান, তাপির, বাঘ, গন্ডার প্রভৃতি লুপ্তপ্রায় প্রাণীরা বেঁচে আছে। তাহলে ওরাও কিন্তু একদিন চিরতরে অবলুপ্ত হয়ে যাবে। এবার নাম্বার 4, মিষ্টি জলের অভাব। জলসংকটে কিন্তু ভুগবো আমরা। সমগ্র পৃথিবীতে মিষ্টি জলের পরিমাণ মাত্র 3%। সব জল, সামুদ্রিক জল তো আমরা খেতে পারবো না। মিষ্টি জলের মধ্যেও কিন্তু সম্পূর্ণ জল খেতে পারি না। এই বেশিরভাগ জলেরই উৎপত্তি হলো হিমবাহ এবং বরফের আস্তরণ থেকে, এবং ভৌমজলের পরিমাণ 30% এবং ভূপৃষ্ঠীয় অন্যান্য জলের পরিমাণ 1.2%। ভৌমজল মানে মাটির নিচে যেটা থাকে 30%। গৃহ নির্মাণের জন্য আমরা মাটির নিচে জল তুলে ফেলি, পুকুর চাষের জন্য সেই জল ব্যবহার করি, এবং অনিয়ন্ত্রিতভাবে এই জল ব্যবহারের ফলে ভৌমজলের জলস্তর কিন্তু নিচে চলে যাচ্ছে এবং পানীয় জলে আর্সেনিক, ফ্লোরিন মিশে জল দূষণ ঘটাচ্ছে। আমরা কিন্তু এখনই জল কিনে খাচ্ছি, সুতরাং অদূর ভবিষ্যতে কী হবে ভাবলে গা শিহরে ওঠে। নাম্বার 5, বায়ু এবং জল দূষণ। এটা নিয়ে আমরা বড় নোট বানিয়েছি একটা, তবু বলে রাখছি। এই যে আমাদের বিপুল জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, কলকারখানা বৃদ্ধি পাওয়ার ফলে জল দূষণ এবং বায়ু দূষণ ব্যাপক হারে হচ্ছে। বিলাসবহুল জীবনযাপনের জন্য আমরা এসি, ফ্রিজ ব্যবহার করছি। এর ফলে বায়ুমণ্ডলে সিএফসি মাত্রাতিরিক্তভাবে মিশছে, ওজোন হোল তৈরি করছে। মোটর গাড়ির ধোঁয়ায় বেনজোপাইরিন, যেটা ফুসফুসে ক্যান্সার রোগ সৃষ্টি করছে। গ্রিনহাউস গ্যাসগুলি দিন দিন বৃদ্ধি পেয়ে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি করে চলছে এবং বায়ু দূষণ, জল দূষণ ব্যাপক হারে হচ্ছে। ঠিক আছে? নেক্সট, বায়ুমণ্ডলের পরিবর্তন এবং বিশ্ব উষ্ণায়ন। এই অগণিত জনসংখ্যার কারণে একদিকে আমরা অরণ্য ধ্বংস করে ফেলছি, আরেকদিকে কলকারখানা স্থাপন করছি। এর ফলে গ্রিন হাউস গ্যাস, কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প, মিথেন, নাইট্রাস অক্সাইড, সিএফসি প্রভৃতি বিপুল পরিমাণে বৃদ্ধি পাচ্ছে, যার ফলে দিন দিন পৃথিবীর উষ্ণতা বেড়ে যাচ্ছে। এটাই হচ্ছে গ্রিন হাউস এফেক্ট। এর ফলে আবহাওয়া মণ্ডলের পরিবর্তন হচ্ছে, কোথাও অতিবৃষ্টি, কোথাও অনাবৃষ্টি হচ্ছে। আমরা জানি কোথাও ধস নেমে যাচ্ছে, যেখানে রাজস্থানের মতো জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে, যেখানে মরুভূমি। আর যেখানে বৃষ্টিপাত সবসময় হয়, সেখানে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাচ্ছে। নাম্বার 7, জলাভূমি। জলাভূমিকে বলা হয় প্রাকৃতিক বৃক্ষ। কিডনি যেমন আমাদের শরীরের রেচন পদার্থগুলো অপসারিত করে শরীরকে সুস্থ রাখে, তেমনি পরিবেশকে দূষণমুক্ত রাখে জলাভূমি। সমস্ত নোংরা জল জলাভূমিতে গিয়ে থিতিয়ে পড়ে এবং সেখানে উপরের জলটা স্বচ্ছ হয়। কিন্তু আমরা আমাদের বাসস্থানের তাগিদে জলাভূমি ভরাট করে সেখানে ঘরবাড়ি, শপিং মল, বিল্ডিং ইত্যাদি তৈরি করছি। এর ফলে জল দূষণ হচ্ছে, জল কষ্ট হচ্ছে এবং কিছু জলজ প্রজাতির প্রাণী অবলুপ্তি হয়ে যাচ্ছে। জলভূমি ধ্বংস হলে বন্যা, খরা প্রভৃতি কিন্তু নিয়ন্ত্রণ করা যাবে না। এবার লাস্ট যে পয়েন্ট, সেটা হলো খাদ্য সংকট। কৃষি জমিতে বসতি স্থাপন এবং শিল্প স্থাপনের ফলে দিন দিন কৃষি জমির পরিমাণ কমে যাচ্ছে। এর ফলে ক্রমবর্ধমান জনসংখ্যার সঙ্গে সঙ্গতি রেখে ফসল কিন্তু ততটা উৎপন্ন হচ্ছে না, যতই আমরা উন্নত প্রযুক্তি ব্যবহার করছি না কেন। এর ফলে আগামী দিনে কিন্তু খাদ্য সংকট দেখা দিতে পারে। বর্তমানে পৃথিবীতে 3.6 সেকেন্ডে খাদ্যের অভাবে একজন মানুষের মৃত্যু হয় এবং এর 75%ই হলো শিশু। সোমালিয়ার মতো জায়গায় অনাহারে থাকতে হয় শিশুদের এবং বয়স্কদেরও, তাই একবেলাও ওদের অন্ন জোটে না। ঠিক আছে, আজ একটা বড় নোট আলোচনা করলাম। আজ তাহলে এই পর্যন্তই থাক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর যারা নতুন আছে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।